আমরা আজকে এগিয়ে যাব বেতলা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। ন্যাশনাল হাইওয়ে 33 ধরে রাঁচি হয়ে কয়েকটি দ্রষ্টব্য দেখে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। পথে ব্রেকফাস্ট সেরে নেব। রেস্টুরেন্টের নাম দিল্লি দরবার হাইওয়ে। খাবারের স্বাদ বেশ ভালো, সঙ্গে বেশ পরিচ্ছন্ন। ন্যাশনাল হাইওয়ে নাম্বার 33 মেন রোডের ওপর রয়েছে এই রেস্তোরাঁ। প্রয়োজন হলে গুগল ম্যাপে লোকেশন দিয়ে পৌঁছে যাবেন গন্তব্যে। আকাশের ঘন কালো মেঘ এদিনও ভাবাচ্ছিল আমাদের। দলমা থেকে 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি চান্ডিল ড্যাম। সব মিলিয়ে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগলো আমাদের। আমার পেছনে দেখতে পাচ্ছেন চান্ডিল ড্যাম। ওই যে জল ছাড়া হয়েছে, দারুণ দেখাচ্ছে। আমি জানি না ছবিতে কিরম আপনারা বুঝতে পারছেন, কিন্তু সামনে থেকে অসাধারণ। জাস্ট চারিদিকে ছোটনাগপুর মালভূমি দিয়ে ঘেরা। সুবর্ণরেখার জলকে চান্ডিল বাঁধ দিয়ে ধরে রাখা হয়েছে। এই ড্যামের দৈর্ঘ্য 2362 ফুট আর উচ্চতা 185 ফুট আর 1,96,300 হেক্টর এর জল ধারণের ক্ষমতা। কুট্রু জলপ্রপাত থেকে কারকরি নদী সুবর্ণরেখার সঙ্গে মিশছে এই ড্যামের কাছাকাছি এসে। বৃষ্টি নামার কারণে আমরা চান্ডিল ড্যাম থেকে রওনা দিলাম আবার। আপনারা চাইলে চান্ডিল ড্যামের ওই প্রান্তেও গাড়ি নিয়ে অনায়াসে যেতে পারেন। বোটিং করতে পারেন সেখানেও। খরচ পড়বে 150 টাকা করে জনপ্রতি। NH 43 ধরে সোজা এগিয়ে যেতে হবে 84 কিলোমিটার মতো দূরত্বে। সময় লাগবে 2 ঘন্টা মতো। ভাবছেন তো কোথায় যাচ্ছি এবার? রাঁচির দিকে এগিয়ে চলেছি আমরা। উদ্দেশ্য দশম ফলস দেখা। চান্ডিল থেকে যদি দশম ফলস অব্দি ট্যাক্সি করে যান তাহলে ভাড়া লাগবে এই 900 থেকে 1100 টাকার মধ্যে। পুজোর আগে টানা বর্ষায় কুট্রু, জোনা, দশম এই সমস্ত ঝাড়খণ্ডের জলপ্রপাতগুলোই যেন একে অন্যকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে শুনলাম। এও শোনা গেল এই সব জলপ্রপাতগুলির মধ্যে দশমই হলো হিরো নাম্বার 1। তাই তারই দর্শন পেতে চললাম এগিয়ে আমরা। দুপাশে কাশের বন, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, শরতের ব্যাকড্রপ। রাঁচি শহর থেকে 34 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই দশম ফলস ঝাড়খণ্ডের রাঁচি জেলাতেই অবস্থিত। স্থানীয় মুন্ডারি ভাষায় দশম অথবা দশম কথাটার মানে 10। দশম শব্দের পরিবর্তিত অর্থ হল দা সং। মুন্ডারি ভাষায় যার অর্থ জল ঢালার কাজ। কথিত আছে 10 ভাই এই অরণ্যে জীবনযাপন করত। পুণ্যবৃত্তির জন্য তারা একটি হরিণকে নিধন করে। সেই হরিণ নাকি ছিল মা দুর্গার অবতার। মা দুর্গার অভিশাপে তারা এই জলপ্রপাতে পরিণত হয়। সুবর্ণরেখার শাখা নদী কাঞ্চি। 144 ফুট উচ্চতায় কাঞ্চি নদীর জলপ্রবাহ এই দশম ফল। রাঁচির থেকে 40 কিলোমিটার মতো দূরত্বে অবস্থিত 33 নম্বর জাতীয় সড়কের ধারেই অবস্থিত এই দশম ফলস। পুনর্জাগরণের ফলে সৃষ্ট নিক পয়েন্টের একটি উদাহরণ হলো এই দশম ফলস। চ্যানেল গ্রেডিয়েন্টের ভাঙনের ফলে জল উল্লম্বভাবে জলপ্রপাতের আকারে নিচে পড়ে, অর্থাৎ জলপ্রপাতের জন্ম হয়। এই জলপ্রপাতটি দেখতে দারুণ, তবে সিঁড়ি দিয়ে নিচে নেমে জলপ্রপাত দেখার সময় সাবধানতা নিতে হবে অবশ্যই। বেশ কয়েকবার এই জায়গায় বহু অঘটন হতে শোনা গিয়েছে, তবে অবশ্যই তা অসাবধানতার কারণে। জলপ্রপাতের চারপাশের এলাকা সবুজ বন এবং পাহাড় দিয়ে ঘেরা, যা এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে।
দাসাম ফলস বেড়াতে। তো কাঞ্চি নদীর জলপ্রপাত হচ্ছে এই দাসাম ফলস। এর উচ্চতা হচ্ছে 144 ফিট পর্যন্ত। বর্ষাকালে এই জলপ্রপাতের রূপ আরও ভয়ঙ্কর এবং আকর্ষণীয় হয়ে ওঠে। জলধারার তীব্র গর্জন এবং চারিদিকে ছড়িয়ে থাকা জলকণা পরিবেশকে যেন আরও মনোরম করে তোলে। 10টি ধারার জলপ্রপাত সমবেত হয়ে সৃষ্টি হয়েছে এই দশম ফলসের। সব মিলিয়ে এর নৈসর্গিক শোভা যেন অপরূপ। কংক্রিটের বাঁধানো পার্কিং লট থেকে সুন্দর রাস্তা বানানো আছে জলপ্রপাতের দিকে যাওয়ার। পরিষ্কার চওড়া সিঁড়ি ঘুরে ঘুরে নেমে গেছে জলপ্রপাতের নিচ পর্যন্ত। আর তারই দুধারে পসরা সাজিয়ে বসেছে নানান দোকানিরা। কয়েকটি করে সিঁড়ি বাদ দিয়ে রয়েছে বসবার সুন্দর বাঁধানো জায়গা। দাসাম ফলসের অনাবিল সৌন্দর্যের মাঝে বসে সারাক্ষণই আপনার কানে বাজতে থাকবে ফলসের জলরাশির সুমধুর কলতান। দাসাম ফলস স্থানীয় দাসাম ঘাঘ নামেও পরিচিত। ফলসের নিচে পর্যন্ত এখান দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি রয়েছে আমার পেছন দিয়ে। টোটাল 214টা সিঁড়ি, মানে আপনি যদি পুরো নিচ পর্যন্ত নামেন 214টা সিঁড়ি নিচে পর্যন্ত, আবার ওঠার সময় 214টা সিঁড়ি। সিঁড়িগুলো যথেষ্ট ঠিকঠাক, মানে খুব উঁচুও নয়, খুব অসুবিধে কিছু হবে না। রেস্ট নিয়ে নিয়ে যেতে পারেন। এই যে এই চাতাল মতো করা আছে, সেখানে বসে ইচ্ছে করলে রেস্ট নিয়ে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। রাঁচির তৈমারা গ্রাম, অর্থাৎ যেখানে দাসাম ফলস অবস্থিত, জায়গাটি ছেড়ে এবার এগিয়ে চলেছি আমরা। বনানীর বুক চিরে রাস্তা চলে গেছে সোজা বেতলা ফরেস্ট বা পালামৌ টাইগার রিজার্ভের দিকে। আমাদের গন্তব্য এখন সেই দিকেই। আমাদের গন্তব্যের দূরত্ব এই 203 কিলোমিটার মতো। সময় লাগবে প্রায় 5 ঘন্টা। রেলপথেও আপনারা যেতে পারেন বেতলা ন্যাশনাল পার্ক। তার জন্য ডালটনগঞ্জ স্টেশনে আপনাদের নামতে হবে। বেতলা থেকে যার দূরত্ব 25 কিলোমিটার মতো। অথবা নামতে পারেন বরওয়াডি স্টেশনে। এটি বেতলার আরও কাছে, দূরত্ব 12 কিলোমিটার। যেহেতু আমরা এবারে সড়ক পথেই চলেছি, তাই সবুজ অরণ্যের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা অবশ্য অল্প সময়ের জন্য রাঁচি হয়ে বেরিয়ে যাচ্ছি বেতলার দিকে। আপনারা চাইলে রাঁচিতে আরেকদিন থেকে দেখে নিতে পারেন সাইট সিইংগুলো। দেখে নিতে পারেন হুড্রু ফলস, জোনা ফলস, রক গার্ডেন, পাহাড়ি মন্দির, জগন্নাথ মন্দির, সান টেম্পল অথবা টেগোর হিল। রাঁচি ঘুরতে আসার সবচেয়ে উত্তম সময় অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত। যারা শপিং করতে চান তারা এখানকার বিখ্যাত ব্যাম্বু ক্রাফট এবং ট্রাইবাল জুয়েলারি কিনে নিতে পারেন। স্থানীয় পায়েটকার পেইন্টিংও ভারী সুন্দর। ঝাড়খণ্ডের মিঠা খাজা এবং ঠেকুয়ার কথা তো আপনারা সকলেই জানেন। আমার মতে শুধু রাঁচি ঘুরে দেখার জন্য 2 দিন যথেষ্ট। আমাদের হাতে সময় কম এই যাত্রায়, তাই এবারে আমাদের বাকি গন্তব্যগুলো আর দেখা হলো না। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি বেতলার দিকে। রাঁচি থেকে 152 কিলোমিটার মতো দূরত্বে রয়েছে নেতারহাট। চাইলে সেদিকটাও ঘুরে দেখা যায়। রাঁচি থেকে যদি রেলপথে নেতারহাট যেতে চান, প্রথমে আপনাকে যেতে হবে লাতেহার। লাতেহার থেকে ট্রেন চেঞ্জ করে আপনাকে তবে পৌঁছতে হবে নেতারহাট। আর গাড়ি ভাড়া করে যদি রাঁচি থেকে নেতারহাট যেতে চান, তাহলে তার ভাড়া লাগবে 1500 থেকে 2000 টাকা মতো। দর্শনীয় জায়গা বলতে সেখানে রয়েছে সানসেট পয়েন্ট, রয়েছে ম্যাগনোলিয়া পয়েন্ট, লোথ ফলস আর সুন্দর পাইন বন। আরও রয়েছে লোয়ার ঘাগরি আর আপার ঘাগরি জলপ্রপাত।
নেতারহাট ঘুরে দেখতে সময় লাগবে এই 2 দিন মতো। তবে নেতারহাট থেকে যদি বেতলা যেতে চান, মানে নেতারহাটের থেকেই যদি বেতলা ঘুরে দেখতে চান, তাহলে আরও 1 দিন অতিরিক্ত সময় লাগবে। আমরা এখন সরাসরি চলেছি বেতলার দিকে। আমি আগেই বলেছি আমাদের থাকার উদ্দেশ্য ফরেস্ট রেস্ট হাউস। অরণ্যের ভেতরে থাকবো বেতলাতে। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে খেয়ালই করিনি সূর্যি মামা কখন গাছের ফাঁক দিয়ে পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে আমাদের অগোচরেই। সন্ধে হয়ে আসছে, আমরা ধরেছি অরণ্যের বনপথ। পিচ মোড়া সুন্দর রাস্তা, কিন্তু প্রায় জনমানবহীন। দিনের আলো ক্রমশই নিভু নিভু। আরো 10 কিলোমিটার মতো বাকি আমাদের পৌঁছতে। ইতিমধ্যে সন্ধে হয়ে গিয়েছে। অন্ধকারে এমনিতেই কোনো নতুন জায়গাকে বেশ অদ্ভুত লাগে। তার উপর অরণ্যের বনপথ মারিয়ে চলেছি ফরেস্ট রেস্ট হাউসের দিকে। অরণ্যের এই আবাসগুলো হয় জঙ্গলের কিছুটা ভেতর, আর ঠিক সেই কারণেই ফরেস্ট রেস্ট হাউসে থাকার সিদ্ধান্ত নেওয়া। আমার মতে অরণ্যের ভেতর থাকলে তবেই অরণ্যকে মনে প্রাণে অনুভব করা যায়। অজানা ঘ্রাণ, অজানা বন্য শব্দ, এই অনুভূতি বেশ রহস্যময়, বেশ রোমাঞ্চকর। কি অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালিরা, কেমন লাগছে আপনাদের? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। একে অরণ্য অর্থাৎ পালামৌ টাইগার রিজার্ভ। মনে হচ্ছিল যেন নাইট সাফারি করতে বেরিয়েছি আমরা। হোক না জঙ্গল বন্ধ, তাতে কি, অনুভূতিটাই আসল। সেই ভেবে শিউরে উঠছিলাম আমরা সবাই। সড়ক পথে এই অরণ্য পথ দিয়ে যাওয়ার অভিজ্ঞতা যেরকম একরকম, রেল পথে গন্তব্যে পৌঁছানোর অনুভূতিও কিন্তু আরেক রকম। সেই রাস্তাও ভারী সুন্দর। পরে কোনো সময় আপনাদের দেখাবো অবশ্যই। বেতলাতে অরণ্য দপ্তরের নানা রকম থাকবার অপশন রয়েছে। আমরা থাকবো নিউ ট্রি হাউসে। নিউ ট্রি হাউসের চত্বরে রয়েছে নিউ কটেজ। এই রেস্ট হাউস কমপ্লেক্সটা বেতলার উত্তর দিকে রয়েছে। অরণ্য দপ্তরের ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে নিউ টুরিস্ট কমপ্লেক্সও। বারবাডি, মারোমার, কেচকি এসব অঞ্চলেও রয়েছে ফরেস্ট রেস্ট হাউস। তবে আমরা অরণ্যের ভেতর থাকবো বলেই নিউ ট্রি হাউস সিলেক্ট করেছি। সেটা কেন, সেটা না হয় সারপ্রাইজ থাক, পৌঁছই দেখালেই বুঝতে পারবেন। অফিস কিধার है? আমাদের গন্তব্যে এতক্ষণে পৌঁছে গিয়েছি। পরের পর্বটি একেবারেই মিস করবেন না, সমস্ত ইনফরমেশন থাকবে তাতেই।